হাসপাতাল জায়গাটা এত বোরিং না, সময় একেবারে কাটতেই চাইছে না। একটা কাজ করি, আসার আগে আমি বড় একটা ভালো দুষ্টুমি করার প্ল্যান করি। বড়দি, দয়া করে যদি 10,000 টাকার ব্যবস্থা করে দেন। ওই বয়হুড হোটেল আছে না, ওখানে একটা বিয়ের পার্টিতে আমি এসেছি। তুমি এখানে এসে একটু টাকাটা নিয়ে যাও না প্লিজ। হিয়া বুড়ি, এবার তোমার ওষুধ খাওয়ার সময় হয়ে গেছে, চলো আমরা ওষুধ খেয়ে নিই। কি হিয়া কোথায়? হিয়া 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 হাও মাও খাও, মানুষের গন্ধ পাও। তবে রে দুষ্টু, আমাকে হিয়া ভূত সেজে ভয় দেখানো হচ্ছে। কেমন ভয় দেখালাম বলো? তোমার তো ভয় একেবারে হাত পা ঠান্ডা হয়ে গেছিল। তুমি যে পিবি খাওনি অনেক। আচ্ছা বাবা, অনেক হয়েছে, আপনি আর আমাকে এভাবে ভয় দেখাবেন না। বাবারে বাবা, আমি অনেক ভয় পেয়েছি। এবার তুমি একটু চুপ করে শুয়ে থাকো দেখি। সে আমি সত্যি, কিন্তু ভয় দেখানো বন্ধ হবে না। এবার ভাবছি একদিন যে পচা ডাক্তারটা আছে না, সে আমাকে ইঞ্জেকশন দেয়, তাকে ভয় দেখাবো, খুব ভয় দেখাবো। তুমি কিন্তু আগে বলে দেবে না ওকে। সত্যি এরকম একটা প্রাণোচ্ছল বাচ্চাকে এত কঠিন রোগে না ফেললে তোমার চলছিল না ভগবান? আচ্ছা ঠিক আছে, বলবো না। এখন তুমি চুপটি করে শুয়ে পড়ো দেখি। তুমি এত রাত অব্দি জেগে আছো, মা দেখলে কিন্তু খুব রাগ করবে। কিন্তু মা এখনো আসছে না কেন? মা কোথায় গেল নার্স আন্টি? বলছি যে বিয়ের অনুষ্ঠানটা কোন দিকে হচ্ছে? এই তো সোজা গিয়ে ডান দিকে গেলেই একটা বড় ব্যাংকোয়েট, ওখানেই বিয়ের অনুষ্ঠানটা হচ্ছে। ওই দিকে তো? হ্যাঁ, আপনি যান, দেখতে পাবেন। ধন্যবাদ। বাহ, চারিদিক দেখি একেবারে হাত করে রেখেছো। বলছি, আর্য ব্যানার্জির রুমটা কোথায় বলো তো? এই যে সোজা গিয়ে ডান দিকে 2 নম্বর। বাই। বাবা, তুমি এখনো যাওনি? আমি তো ভাবলাম তুই এতক্ষণে তোমার এই বন্ধু ইভার ফ্ল্যাটে শিফট করে গেছে। নিখিল, আমার এত বড় ইনভেস্টমেন্ট ছেড়ে আমি এত ইজিলি কি করে চলে যাই বলো তো? ইনভেস্টমেন্ট? ইনভেস্টমেন্ট। এই বাড়িটা কেনার সময় আমি যে টাকাটা ইনভেস্ট করেছিলাম সেটা ফেরত দেওয়ার মূলত তোমাদের কারণ নেই। তবে হ্যাঁ, আমি এই বাড়ি ছেড়ে চলে গেলে তোমাদের সকলের হার জুড়ে, দ্যাটস ফর শিওর। তুমি কথাটা আংশিক ঠিক বললে নিহার। টাকা ফেরত দেওয়ার মুরত আমাদের নেই, এটা ঠিক, কিন্তু তুমি চলে গেলে আমাদের হার জুড়বে, এটা ভুল নিহার। হার জুড়বে কখন জানো? যখন ইভার ভূতটা তোমার এই মাথা থেকে বেরোবে, তখন আমাদের হার জুড়বে, আমাদের সবার। নিহার, আমরা তোমার নিজের লোক, তুমি সেটা বুঝতে পারছো না। তুমি ইভার কথা উঠছো বসছো, যা বলছে তাই করছো। তুমি তোর হাতের পুতুল হয়ে যাচ্ছ নিহার। তুমি একবার ভাবো, যদি ওর কোনো খারাপ ইন্টেনশন থাকে তখন তুমি কি করবে? কিসের খারাপ ইন্টেনশন নিখিল? কিসের খারাপ ইন্টেনশন? টাকা পয়সা লোটার? আরে বাবা, ইভার এত টাকা আছে না যে ওই ব্যানার্জি বাড়ির মতো 10টা বাড়িকে জাস্ট তুড়ি মেরে কিনে নিতে পারে। ইভা আমাকে ভালোবাসে, তাই আমার বুটিকের বিজনেসে আমার পাশে এসে দাঁড়িয়েছে। দ্যাটস ইট। ইভা তোর পাশে এসে দাঁড়িয়েছে ঠিকই কথা, কিন্তু
তোর পাশ থেকে না তোর কাছের মানুষগুলোকে, তোর ফ্যামিলির সবকটা মানুষকে ক্রমশ দূরে সরিয়ে নিয়ে যাচ্ছে। এটা তুই বুঝতে পারছিস না নিহার? কিসের ফ্যামিলি দি ভাই? না না, তুমি যে কোন ফ্যামিলির কথা বলছো? এই ফ্যামিলিটা তো বেসিক্যালি ডিসফাংশনাল হয়ে গেছে। মানে এখানে তো কেউ কোনো কাজ করে না, দুটো মানুষ রোজগার করে, বাদ বাকি সবাই মিলে পায়ের উপর পাথরে বসে খাচ্ছে। এন্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, একটাই আলোচনার টপিক, দিয়া কবে ফিরবে, দিয়াকে কিভাবে ফেরানো যায়, তার জন্য বারবার করে পেপারে অ্যাড দিয়ে হাজার হাজার টাকা শ্রদ্ধ করা হচ্ছে। এই যে তুমি বললে না এই বাড়িটা ডিসফাংশনাল হয়ে গেছে, বাড়িটা আগের মতো আর হাসি খুশি আনন্দে মাতোয়ারা নেই। কেন জানো? শুধুমাত্র দিয়া এ বাড়িতে নেই বলে। এই নাও, ধরো ধরো। বর্দীপ, আপনাকে যে কি বলে ধন্যবাদ জানাবো? ওসব ধন্যবাদের কোনো দরকার নেই। হিয়াকে নিয়ে তোমার যে কি লড়াই সেটা তো আমরা স্কুলের প্রত্যেকেই জানি। তাই তোমার এই লড়াইয়ে যদি আমরা তোমার পাশে না থাকি, আমরা যদি সামিল না হই, তাহলে স্কুলের বাচ্চাগুলোকে আমি কি শিক্ষা দেবো বলো তো? কি করে ওদের বোঝাবো যে মানুষের বিপদে আপদে পাশে দাঁড়ানোটাই মনুষ্যত্ব? বর্দীপ, আপনার টাকাটা আমি কাল পরশু নাগাদই ফেরত দিয়ে দেবো। তাড়াহুড়ো করবার কোনো দরকার নেই দিয়া। আগে হিয়া সুস্থ হোক, ওসব টাকার কথা পরে ভাবা যাবে, ঠিক আছে? শোনো, তুমি আগে ওষুধগুলো নিয়ে হাসপাতালে যাও, তাড়াতাড়ি, সাবধানে যেও, কেমন? হ্যাঁ বর্দীপ, আপনিও যান, আপনার জন্য সবাই অপেক্ষা করছে না বিয়ে বাড়িতে। আসো। ঠিক আছে, সাবধানে যাবে, হ্যাঁ কেমন? আচ্ছা। সত্যি এখনো কত ভালো মানুষ আছে আমাদের চারিপাশে। দিয়া ফিরে এলে বাড়িটা আবার আনন্দে ভরে উঠবে, আর সেই জন্যই তো আমরা ওকে খোঁজার আপ্রাণ চেষ্টা করছি। আমি দেখতে পাচ্ছি, সিনেমার একটা দৃশ্যের মতন আমি দেখতে পাচ্ছি। 5 বছর পর একটা ছোট্ট বাচ্চার হাত ধরে দিয়া এগিয়ে আসছে সিলুয়েটে। অন্ধকারে ওর মুখ আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু আমরা সবাই এদিকে দাঁড়িয়ে আছি ওর দিকে তাকিয়ে। আর দিয়া যত উজ্জ্বল হচ্ছে, ততই উজ্জ্বল হয়ে উঠছে আমাদের মুখের হাসি। বেয়ান হাতে ধরে আছে বরণ ডালা, উনিও হাসছেন, আর আর্য ওর মুখেও হাসি, কিন্তু চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছে। তারপর দিয়া চলে আসে বেয়ানের কাছে, এসে টুপ করে প্রণাম করে, চোখ তুলে তাকিয়ে বেয়ানের দিকে তাকিয়ে বলে, মা। মম! তোমাদের এই বাজে বকবক না আমি অনেক দিন ধরে হজম করে যাচ্ছি, কিন্তু আর না, আর আমি এই সমস্ত একদম টলারেট করব না। 5 বছর পরে দিয়া এই বাড়িতে ফিরে এসে মাকে মা বলে ডাকবে, আর তাতে তোমাদের সবার মন ভুলে যাবে। ওকে বড় বউয়ের সিংহাসনে বসিয়ে তোমরা মাথায় তুলে নাচবে। তারপর সংসারের চাবিকাঠিটা ওর আঁচলে বেঁধে দেবে। না 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 না, সেটা তো আমি হতে দেব না, একদম হতে দেব না। আমি মানতাম দিয়া যদি 5 বছর ধরে আমাদের সাথে থেকে স্ট্রাগলটা করে যেত, তাহলে আমি মানতাম, কিন্তু কই, সেটা তো করেনি। সংসারের জোয়াল আমি একা দাদাভাইয়ের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে টেনেছি।
হিয়া এই বাড়িতে ফিরে এলে সেই অধিকারের জায়গাটা তো আমি হিয়াকে দেব না, কিছুতেই দেব না। হতে পারে আমি এ বাড়ির ছোট ছেলের বউ, কিন্তু এই ব্যানার্জি বাড়ির সর্বময় কর্ত্রী এখন আমি, নিহারিকা ব্যানার্জি। দিয়া এ বাড়িতে এলেও সেটা আমিই থাকবো, কথাটা তোমরা সবাই মনে রেখো। Twinkle, twinkle, little star, how I wonder what you are. Up above the world so high, like a diamond in the sky. Twinkle, twinkle, little star, how I wonder what you are. তোমার কবিতাটা খুব সুন্দর হয়েছে সোনা। নাও এবার ঘুমিয়ে পড়ে দেখি। না মা, নাহলে আমি শোবই না। এইটুকুনি গুড়গুড়ি হলে কি হবে? তোর পেশেন্ট তো দেখছি খুব জেদি। গুড়গুড়ি কাকা বলছো তুমি? আমার দিদুন বলে আমি হচ্ছে ঠাকুমা। হ্যাঁ, তোমার দিদুন ঠিকই বলেছে, তুমি একেবারে আমাদের ঠাকুমা। নাও এবার ঘুমিয়ে পড়ো। আমাকে যখন ঠাকুমা বললে, এবার তোমরা ঠাকুমার ঝুলি থেকে একটা গল্প শোনো। না না, এখন আর গল্প শুনবো না, নাও তুমি এবার শুয়ে পড়ো তো। তাহলে একটা কবিতা শোনো। আরে বাবা, তোমরা তো সারা রোগীর ওষুধ দাও, ইঞ্জেকশন দাও। কবিতা শোনো, দেখবে ভালো লাগে। চড়াই 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 আমার কাছে আয় না, তোকে একটুখানি পড়াই। ভোর হলো তো অমনি খেলা, কিচির বিচির কথার মেলা। খেলতে টিনের চালে বুক ফুলিয়ে লড়াই। লড়াই চড়াই চড়াই আমার কাছে আয় না, তোকে অজগর পড়াই। পড়বি কত, পড়বি পড়া, শিখবি কত গল্প ছাড়া। আমার কাছে আয় না, তোকে একটুখানি পড়াই। কি আপনারা সবাই এখানে দাঁড়িয়ে আছেন? আমার হিয়া ঠিক আছে তো? ওর কিছু হয়নি তো? ও ভালো আছে তো? হ্যাঁ, আপনার মেয়ে আগে থেকে অনেক ভালো আছে। ও আমাদের সবাইকে কবিতা শোনাচ্ছিল, তাই আমরা এখানে এসে জড়ো হয়েছি। আমার দিদু সবসময় বলে হিয়া যেখানেই যায় আসলে একেবারে জমিয়ে দেয়। এখানেই জমিয়ে দিচ্ছিলাম মা। আর আসল জমাতে হবে না আপনাকে। আচ্ছা হিয়া, তুমি এতক্ষণ জেগেছিলে কেন? হ্যাঁ, আমরা অনেকক্ষণ ধরে ওকে ঘুম পাড়াবার জন্য চেষ্টা করছি, কিন্তু মা না এলো কিছুতেই ঘুমাবে না। নাও হিয়া, এখন তো মা চলে এসছে, এবারে ঘুমিয়ে পড়ো। আমরা আসি হিয়া, টাটা টাটা টাটা। এই এসো এসো, তাড়াতাড়ি এসো। ওষুধগুলো এনেছেন? হ্যাঁ, এই তো এর মধ্যে আছে। আচ্ছা বাবা, তুমি এখন ওষুধ খেয়ে লক্ষ্মী মেয়ের মতো শুয়ে পড়বে তো? হ্যাঁ, আচ্ছা এত দুষ্টুমি কেউ করে? হ্যাঁ, এত রাতে তুমি জেগেছিলে কেন বলো তো? কি করবো বল, তুই ফিরছিলি না, তাই তোর জন্য চিন্তা হচ্ছিল। তোমার আমার জন্য চিন্তা হয়? হ্যাঁ, বাড়ি তোর হাতে একা একা রাস্তায় ঘুরছিস, তোর জন্য আমার চিন্তা হবে না? তোর জন্য আমার চিন্তা হয়, দিদুনের চিন্তা হয়। কালকে আরেকটা লোক অ্যাড হবে নিশ্চয়। আরেকটা লোকের মানে? হ্যাঁ, না আমাকে ওষুধগুলো দে, আমার ঘুম পাচ্ছে। আসছি আসছি। আরেকটা লোক কে বললে না তো? আমি আর বলতে পারছি না বাবা, আমার খুব ঘুম পাচ্ছে। হ্যাঁ ম্যাডাম, কাজ হয়ে গেছে।
কাল সকালে একবার আর্য ব্যানার্জিকে কোর্টে পৌঁছাতে দিন, ওর ইজ্জতের ফালুদা হয়ে যাবে। দিয়া, 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 তুমি সত্যি এসেছো দিয়া? তোমাকে অনেক অপেক্ষা করিয়েছি আর্য, তাই আর না এসে থাকতেই পারলাম না। তুমি এখানে এসেছো জানার পরে আমার যে তোমার কাছে না আসার কোনো উপায় ছিল না। তুমি সত্যি বলছো দিয়া? আমি রোজ এই মুহূর্তটা কল্পনা করেছি, রোজ। সব সময় ভেবেছি কোনো না কোনো জায়গায়, কোনো না কোনো কোর্টে একদিন নিশ্চয়ই তোমার সাথে আমার দেখা হবে। তখন আমি হাঁটু গেড়ে তোমার সামনে বসে আমার হৃদয়কে উজাড় করে দিয়ে তোমার কাছে ক্ষমা চেয়ে নেব দিয়া। আমি জানি তুমি শুরুতে হয়তো রাগ করবে, অভিমান করবে, আমাকে বকবে, ঝগড়া করবে, শাস্তি দেবে, কিন্তু পরে তোমার সব রাগ জল হয়ে যাবে। তারপর তুমি আমায় নিশ্চয়ই ক্ষমা করে দেবে। তোমার সব রাগ অভিমান সব নিশ্চয়ই মুছে যাবে দিয়া। আমাদের মধ্যে কোনো দূরত্ব থাকবে না। তুমি সব সময় আমার বুকের কাছে থাকবে দিয়া। আমাদের সন্তান বাবা বলে ছুটে এসে আমাকে জড়িয়ে ধরবে। তুমি জানো দিয়া, কাল হিয়া নামে একটা ফুটফুটে বাচ্চার সঙ্গে আমার দেখা হয়েছিল। আমাদের যদি সন্তান হতো তাহলে আজ সে নিশ্চয়ই হিয়ার বয়সী হতো। দিয়া, হিয়া সব মিলে মিশে গিয়ে আমি যেন একটা স্বপ্নর জগতে চলে গেছিলাম। তারপরে বুঝলাম যে না, এটা তো সত্যি নয়, এটা তো আমার কল্পনা। দিয়া, আজও তুমি এই যে আমার সামনে দাঁড়িয়ে আছো, তুমি যে বলছো তুমি আমার কাছে ফিরে এসেছো, এটা কল্পনা নয় তো? এটা সত্যি তো দিয়া? বলো। আচ্ছা আর্য, একটা কথা বলো তো, এই 5 বছর ধরে এরকম অজস্র কল্পনাগুলোই কি আমাদের বাঁচিয়ে রাখেনি? কাছে না এসেও কাছে থাকার অনুভূতি তৈরি করেনি? বলো তো। তার মানে তুমি আসনি দিয়া? না আর্য, আমি আসিনি। আমি তোমার কল্পনা। কিন্তু মন খারাপ করো না। কে বলতে পারে আজ হয়তো তোমার সঙ্গে আমার কোর্টে দেখা হয়ে গেল। দিয়া, 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 যেও না দিয়া। আর্য, আমি তোমাকে অনেকবার বলতে চেয়েছি কিন্তু বলতে পারিনি।
আর্য, আমি তোমার সন্তানের মা হতে চলেছি। আর্য, আমার সন্তানের সব থেকে গর্বের, সব থেকে অহংকারের বিষয় হলো ওর বাবা তুমি। আপনার আমার প্রতি শ্রদ্ধাটুকুই নষ্ট হয়ে গেছে, সব শেষ হয়ে গেছে। তাই আজকে আমার সন্তানের পিতৃ পরিচয় নিয়ে আপনি এভাবে প্রশ্ন তুললেন। আমি চলে যাচ্ছি, অনেক দূরে চলে যাচ্ছি। এবার থেকে আর আমাকে সহ্য করতে হবে না। আপনি নিজের মতোই ভালো থাকবেন।